রাজ্য জুড়ে ইতিমধ্যেই ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে কড়া অভিযান বা কড়া তল্লাশিতে নেমেছেন ইডির আধিকারিকরা। প্রায় ২৫০ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ইডির আধিকারিকরা সকাল থেকেই কিন্তু তল্লাশি অভিযানে নেমেছেন। সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। আমরা এবার চলে যাব সরাসরি বিশিষ্ট সাংবাদিক মানস পালের কাছে। মানসবাবু, প্রথমেই আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত। ধন্যবাদ। বলুন। হ্যাঁ মানসবাবু, এই যে ইডির যে আজকে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানে যে নামগুলো ইতিমধ্যেই উঠে আসে, আপনার কি মনে হয় না যে এর পিছনে আরো অনেক বড় মাথা রয়েছে? না, দেখুন, সেটা আমার মনে করা বা ভাবার কোনো ব্যাপার নেই যে ইডি রেড হচ্ছে, এগুলো স্পেসিফিক ইনফরমেশনের ভিত্তিতেই হচ্ছে। বহুদিন ধরেই, বহুদিন মানে বহু বছর ধরেই, প্রায় এক দশক ২ দশক ধরেই ত্রিপুরা থেকে গাঁজা বাইরে যাচ্ছে। তারপর আজকাল তো ইয়াবা বা সিনথেটিক ড্রাগস গুলো ত্রিপুরাকে করিডোর হিসেবে ব্যবহার করছে। তো এগুলোতে এতদিন ধরে বহু কোটি কোটি টাকা ধরা পড়ছে, কিন্তু সবগুলোই আমরা দেখেছি এতদিন যে কুরিয়ার ধরা পড়ছে, যে ট্রাকে যাচ্ছে বা যে গাড়িতে যাচ্ছে তাদের ড্রাইভার ধরা পড়ছে বা ইত্যাদি ধরা পড়ছে, কিন্তু আসল চাইগুলো ধরা পড়ছে না। একটিও ধরা পড়েনি। ২-৩টে ছোটখাটো যারা ওই মিডলম্যানের কাজ করতো বা ছোটখাটো ব্যবসা করতো ওই গাঁজা টাজা নিয়ে, তাদের ধরা পড়েছে নার্কোটিক্স এর ইসে হয়েছে। কিন্তু এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যখন করছে, তারা এবার মূল চাইগুলোকে, মেইন যে ড্রাগস কিংপিন যারা আছে তাদের ধরার চেষ্টা করছে। তো এই ক্ষেত্রে তাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন করছে, এবং অবশ্যই দিল্লি থেকেও একটা গ্রিন সিগন্যাল আছে এ ব্যাপারে। এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। মানসবাবু, যেটা প্রশ্ন করবো যে দেখুন, এই যে ড্রাগ মাফিয়া, ড্রাগের যে আপনারা বলছেন যে ড্রাগ বাহক, তারা মাঝে মধ্যে ধরা পড়ে, এই যে মাথাদের ধরা পড়ছে না, এটা কি মাথাদের ধরতে পারছে না বা ধরা পড়ছে না, এটা কি রাজ্য পুলিশের একটা সার্বিক ব্যর্থতা নয়? না, এসবে অনেক বিভিন্ন ব্যাপার জড়িত থাকে। শুধু বললেই তো ধরা করা যায় না। তাদের ধরতে গেলে অনেক ইনফরমেশনের প্রয়োজন আছে, স্পেসিফিক ইনফরমেশনের প্রয়োজন আছে অনেক সময় কুরিয়ারদের। তবে আমি পুরো ব্যর্থতা বলবো না, কিন্তু কোথাও তো কিছু একটা ঘাটতি ছিল। কারণ এতদিন ইডি যদি করতে পারে, তাহলে ত্রিপুরা পুলিশেরও করা উচিত ছিল। হ্যাঁ, ইনফরমেশন তো তাদের কাছেও থাকার কথা, কিন্তু যে কোনো কারণেই হোক এতদিন ধরা পড়েনি। তো দেখা যাক এবার কি হয়, কিং গুলো ধরা পড়ছে। হ্যাঁ মানসবাবু, আর একটা প্রশ্ন করব যে এই মুহূর্তে মায়ানমার থেকে ইয়াবা ট্যাবলেট উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়ছে, এ রাজ্যেও ছড়িয়ে পড়ছে। তার কারণ হচ্ছে মায়ানমার থেকে এই ত্রিপুরা হয়ে ইয়াবা ট্যাবলেট বেশিরভাগটাই বাংলাদেশে পৌঁছাচ্ছে বলে ইডির আধিকারিক সূত্রের খবর। সেই জায়গাতে আপনার কি মনে হয়, এটা কি বর্ডার সিকিউরিটি ফোর্স যারা সীমান্তে পাহারা দেয়, এটা কি তাদেরও একটা ব্যর্থতা নয়? না, ত্রিপুরা থেকে বাংলাদেশে কতটুকু ইয়াবা ট্যাবলেট যাচ্ছে এই বিষয়ে আমার আমার ব্যক্তিগতভাবে যথেষ্ট সন্দেহ আছে। কারণ যে ইয়াবা ট্যাবলেট গুলো আছে, এগুলো আছে গোল্ডেন ট্রায়াঙ্গল থেকে। তো গোল্ডেন ট্রায়াঙ্গল থেকে এলে এটা মায়ানমার হয়ে, মিজোরাম হয়ে বাংলাদেশের অনেক সোজা। কারণ আমাদের এখানে যে ইয়াবা ট্যাবলেট গুলো আসছে, এগুলো মণিপুর থেকে যত না আসছে তার থেকে বেশি আসছে মিজোরাম হয়ে। ফলে মিজোরাম থেকেই বাংলাদেশে যাওয়ার সুযোগটা বেশি, কারণ ওইদিকে যে পাহাড়ি এলাকা, ওই দিক দিয়ে বেশি হতো। তো ইয়াবা ট্যাবলেটস এখান থেকে যেগুলো আসছে, আমার কাছে যতটুকু ইনফরমেশন, এই ইয়াবা ট্যাবলেটস গুলো মিয়ানমার বা সেই গোল্ডেন ট্রায়াঙ্গল থেকে মিয়ানমার হয়ে মিজোরাম হয়ে ত্রিপুরাতে ঢুকে এগুলো অন্য রাজ্যে যাচ্ছে। বাংলাদেশে এখান থেকে কতটুকু ইয়াবা ট্যাবলেট যাচ্ছে ত্রিপুরা থেকে, সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। ইয়াবা ট্যাবলেট গুলো ওই দিকেই যাচ্ছে, মানে সিনথেটিক ড্রাগস গুলো যেগুলো আছে ওই দিকেই যাচ্ছে, অন্য রাজ্যেই যাচ্ছে। বাংলাদেশে আগে যা হতো, এখান থেকে ফেন্সিডিল যেত। এখন ফেন্সিডিল যায় কিনা আমি জানি না, এখানে আজকাল আর শোনা যায় না। ফেন্সিডিলের জায়গাটা হয়তো গাঁজা নিয়ে নিয়েছে, কোনো কিছু নিয়ে নিয়েছে। ইনফ্যাক্ট ত্রিপুরা থেকে এখন বাংলাদেশের নেশা দ্রব্য খুব বেশি পাচার হয় বলে শুনছি না। হ্যাঁ, যেটা হয় চিনি টিনি এগুলো হয়। হ্যাঁ, কিন্তু নেশা দ্রব্য খুব বেশি হয়। আগে হতো প্রচন্ড পরিমাণে ফেন্সিডিল হতো, হ্যাঁ, কফ সিরাপ হতো। তো সেই অর্থে যদি বাংলাদেশে যায়, তাহলে মিজোরাম থেকেই যাবে, ত্রিপুরা হয়ে যাচ্ছে এরকম কোনো সম্ভাবনা তো আমি দেখছি না।
মানসবাবু, এই যে ইডির যে আজকের যে তল্লাশি, সেই ইডির তল্লাশি অভিযানের পর কি রাজ্য পুলিশের আরো এই যে দুর্নীতি, বেআইনি আর্থিক লেনদেনের বিরুদ্ধে আরো কি তাদের যে নিজস্ব ইন্টেলিজেন্স আছে, তাদেরকে কি আরো বেশি করে সক্রিয় হওয়া উচিত বলে মনে করেন? এটা তো আমার উচিত অনুচিত ভাবার তো এগুলো তো কিছু আসে যায় না। সক্রিয় তো হবেই, হ্যাঁ সক্রিয় তো আছে, আগে থেকেই আছে, আরো বেশি সক্রিয় হবে বলেই ধারণা। কারণ এখন তো প্রশ্ন উঠবে যদি ইডি করতে পারে, এই যেমন আপনি প্রশ্নটা করলেন যে এটা কি পুলিশের ব্যর্থতা নয়, তো এরকম প্রশ্ন উঠবে যদি ইডি করতে পারে তোমরা এতদিন এই চাইগুলোকে রেখেছো কেন বাইরে, ধরতে পারোনি কেন, এসব প্রশ্ন উঠবে। তো ন্যাচারালি ত্রিপুরা পুলিশও অ্যাসেস করবে, অ্যাসেসমেন্টের উপর কাজ করবে। তাছাড়া কি হয়, অনেক সময় যে এই যে ইনফরমেশন গুলো আসে না, ইন্টেলিজেন্স ইনফরমেশন যেগুলো থাকে, এগুলো অনেক সময় ওদের মধ্যে নিজেদের মধ্যে শেয়ারও করে না। হ্যাঁ, যেটা করার কথা, বিভিন্ন কোঅর্ডিনেশন কমিটি আছে ওদের, কিন্তু ধরুন ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যেগুলো, ইন্টেলিজেন্স ব্যুরো আছে, আছে, তারপর মিলিটারি ইন্টেলিজেন্স আছে, ত্রিপুরা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ আছে, তো এই সব কিছু ইডি আছে, তো বা এই যে ইসে আছে না, ওই যে রেভিনিউ ইন্টেলিজেন্স আছে, এই তাদের এই কোঅর্ডিনেশনের মধ্যেও কোথাও ঘাটতি থাকতে পারে। তো আমার মনে হয় এই ব্যাপারগুলো এখন নিশ্চয়ই ওরা দেখবেন। হ্যাঁ মানসবাবু, যে আরেকটা আপনাকে প্রশ্ন করবো, দেখুন ইডি তো আইনত ড্রাগের বিরুদ্ধে কিন্তু কোনো অ্যাকশন তাদের নেওয়ার কথা নয়। তারা ড্রাগ দিয়ে যে বেআইনি আর্থিক লেনদেন, যে প্রায় ইডির তরফ থেকে বলা হচ্ছে প্রায় 900 কোটি টাকা। কিছুক্ষণ আগে প্রাক্তন পুলিশ কর্তা নন্দন সরকার তিনি আমাদের কাছে জানালেন এই টাকার পরিমাণ অনেক বেশি। এই যে এরাজ্যের টাকা, মানে এরাজ্যের যে টাকা, ড্রাগের যে টাকা, সেই টাকার বিরুদ্ধে আজকে আর্থিক লেনদেন খুঁজতে কিন্তু ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। আপনার কি মনে হয় যে এ রাজ্য থেকে অনেকেই, বহু ড্রাগ মাফিয়া, তারা বিভিন্নভাবে মানে আর্থিক বিনিয়োগ করে তারা এ রাজ্য থেকে একেবারে ফুলে ফেপে উঠছেন? তা তো বটে। এই ইনফ্যাক্ট এই যে গাঁজা যতটুকু ধরা পড়ে, তার 10%ও ধরা পড়ে না। কিন্তু আমরা যদি দেখি প্রায় প্রতিদিনই আমাদের নিউজ করতে হয় এত কোটি টাকা, এত কোটি টাকা, এত কোটি টাকা। তো গত এত বছর ধরে কোটি কোটি টাকা রিজার্ভ করে যাচ্ছি, হ্যাঁ, কিন্তু গাঁজা তো ধরাই পড়ছে। এত গাঁজা কোথায় বা চাষ হয়, কি করেই বা হচ্ছে। তো এই যা হয় আর কি, এই ত্রিপুরা রাজ্যে ইনফ্যাক্ট এই যে গাঁজা মানি, যেটা আর কি, গাঁজা মানি একটা প্যারালাল ইকোনমি তৈরি করে দিয়েছে। তো এখানে কোটি কোটি টাকার ব্যবসা, কোটি টাকা, 900 কোটি হয়তো কমই বলেছেন, ওকে আরো বেশি হতে পারে। তো এই টাকাগুলো তো রয়ে গেছে মানুষের হাতে কোনো না কোনো ভাবে। হ্যাঁ, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যখন করছে, তারা নিশ্চয়ই টাকাগুলো দেখবে, ধরবে, একটা স্পেসিফিক ইনফরমেশনের ভিত্তিতে এই কোথায় কত টাকা আছে তাদের একটা ধারণা নিয়েই গেছে। হ্যাঁ, সাধারণত এই 50 লক্ষ 60 লক্ষ টাকার জন্য হয়তো যাবে না ইডি, সেই অর্থে এখন রেড করবে না। ও কোটি কোটি টাকা আছে বলেই রেড করছে। হ্যাঁ মানসবাবু, আর একটা যেটা ইডি সূত্রের আমি এই মুহূর্তে খবর পাচ্ছি, যে ইডি দিল্লি সূত্রে যেটা খবর পাচ্ছি, যে এখান থেকে বহু টাকা বাংলাদেশ ভায়া বাংলাদেশ হয়ে দুবাই সহ মিডল ইস্ট কান্ট্রিগুলিতে বিনিয়োগ করেছেন এ রাজ্যের কিছু ড্রাগ ব্যবসায়ী। এই ব্যাপারে আপনি কতটা সহমত? দেখুন, এ ব্যাপারে আমার কাছে কোনো ইনফরমেশন নেই, তবে এটা সম্ভাবনা রয়ে গেছে। এটা হাওয়ালার মাধ্যমে টাকাগুলো, এত টাকা তো আর এইভাবে ব্যাংকের মাধ্যমে, এগুলো তো হোয়াইট মানি নয়, এগুলি সব ব্ল্যাক মানি। এগুলোকে হাওয়ালার মাধ্যমেই বা ওরা ব্যবহার করবে। তো হয়তো করেছে বিনিয়োগ, এ ব্যাপারে আমার কাছে কোনো স্পেসিফিক ইনফরমেশন নেই। ইডি যদি বলে থাকেন তাহলে নিশ্চয়ই আছে, হ্যাঁ, করতেই পারে। এবং এই মুহূর্তে যেটা আমার কাছে খবর রয়েছে, যে কলকাতার বেশ কয়েকজন বড় যারা প্রমোটার, তারাও এই ত্রিপুরার যে বেআইনি আর্থিক লেনদেন ড্রাগের ব্যবসায়, সেই তারাও ইডির নজরে রয়েছেন। তার মানে কি এখান থেকে টাকা ইনকাম করে কলকাতাতেও বিরাট পরিমাণে যে আবাসন শিল্প, সেই আবাসন শিল্পে বিনিয়োগ করে আপনি কি মনে করছেন টাকাগুলিকে হোয়াইট করে দেওয়া হচ্ছে? এই ব্যাপারে তো আমার স্পেকুলেশন করে লাভ নেই, এগুলি গ্যাস ওয়ার্ক। আমি তো এই ব্যাপারে আমার কাছে কোনো ইনফরমেশন নেই। তো আমি যা বলবো, এগুলো স্পেকুলেশন হবে, গ্যাস ওয়ার্ক হবে। ইনফরমেশন তো আমি আপনাকে দিতে পারছি না এই ক্ষেত্রে। তবে আশঙ্কা বা সম্ভাবনা যাই বলুন না কেন, সেটা তো উড়িয়ে দেওয়া যায় না, এটা বলতে পারি। অনেক ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য, আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ মানসবাবু আপনাকে। এবার আমরা চলে যাব বিশিষ্ট সাংবাদিক সাজ্জাদ আলীর কাছে। আমরা চলে যাব।
সাজ্জাদার সঙ্গে আমি কথা বলে নেব যে এই যে ইডির যে তল্লাশি অভিযান, সেই ইডির তল্লাশি অভিযান প্রায় 1500 কোটি টাকা কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ ইডির আধিকারিকরা কিন্তু আজকে যে সকালবেলা থেকেই, সকাল 6টা থেকেই যে বিশেষ তল্লাশি অভিযান তারা চালিয়েছে এবং এখনো পর্যন্ত সেই তল্লাশি অভিযান চলছে। বহু ব্যবসায়ী কিন্তু ইতিমধ্যেই বহু ব্যবসায়ীকে কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন বিশিষ্ট সাংবাদিক সাজ্জাদ আলী। সাজ্জাদ বাবু, আপনাকে প্রথমেই নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত। হ্যাঁ, ধন্যবাদ। গুড মর্নিং সবাইকে। হ্যাঁ, সাজ্জাদ বাবু, প্রথমেই যে প্রশ্নটা আপনাকে করব, আজকে সকালবেলা থেকেই ইডির যে এই যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান আগরতলা শহরে চলছে এবং এই তল্লাশি অভিযান দেখে যে ইডির আধিকারিকরা একযোগে এত জায়গাতে ড্রাগের বিরুদ্ধে যে তল্লাশি অভিযান, এটা কি আপনার কর্মজীবনে একটা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আন্ডারে যে গোয়েন্দা সংস্থা, তারা এইভাবে তল্লাশি অভিযান আগে করেছে, এই ছবি কি আগে কোনোদিনও দেখেছেন, প্রত্যক্ষ করেছেন? না, এইভাবে যে এই ব্যাপকতা যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে ভোর থেকে যেটা শুরু হয়েছে আগরতলা এবং রাজ্যের বিভিন্ন স্থানে, আমরা খুবই মানে সতর্কভাবে নিউজটা করছি এবং এই কারণে আমরা জায়গাগুলোর নাম বলছি না, কোথায় কোথায় রেড হচ্ছে। কিন্তু এরকম মানে একাধিক প্রায় 1 ডজন বা তার বেশি জায়গায় একসাথে এরকম তল্লাশি অভিযান ইতিপূর্বে আমি শুনতে পাইনি বা জানি না, আমরা রিপোর্ট করিনি। বিশেষ করে ইডির তরফ থেকে এনআইএ বা সিবিআই ইতিপূর্বে 2-1 বার করেছিল, এগুলো চিটফান্ড সংক্রান্ত, আর পরবর্তীতে জঙ্গি তৎপরতার একটা বিষয় ছিল, তখন করেছিল এনআইএ বেশ কিছু জায়গায়। কিন্তু ইডির তরফে আমার মনে হয় এটাই প্রথম যে এত বেশি সংখ্যক জায়গায় একসাথে তল্লাশি অভিযান চলছে। আর আমি যদি বলি একটু যে এখানে ইডির যে আজকের অভিযানটা, তুমি একটু আগে সঠিকভাবে বলেছিলে যে ইডি ঠিক সেভাবে মানে ড্রাগ সংক্রান্ত বিষয়ে তদন্ত কিংবা কোনো ধরনের অ্যাকশন নিতে পারে না। কিন্তু ইডি যেটা করছে, আমার কাছে যেটা খবর সেটা হচ্ছে যে যারা ড্রাগের যারা কিংপিং বা যারা কার্টেল নিয়ন্ত্রণ করে এই ত্রিপুরায়, তাদের যে মানে আর্থিক যে ব্যাপারগুলো এবং মুভেবল এন্ড ইমুভেবল যে অ্যাসেটস গুলি আছে, সেইগুলোর খোঁজ খবর নেওয়া হচ্ছে, নথিপত্র যাচাই করা হচ্ছে, ব্যাংক ডিটেলস কে ইভালুয়েট করা হচ্ছে। মূলত মানে এগুলো থেকেই মানে পুরো আর্থিক যে মানে যে ইলিগাল ট্রানজাকশন গুলি হয়েছে এত বছর ধরে, সেগুলোর একটা চিত্র ইডি পেয়ে যাবে এবং তার পরবর্তীতে পদক্ষেপ হিসেবে হয়তো অন্যান্য এজেন্সি যেমন নার্কোটিক্স কন্ট্রোল বোর্ড এনসিবি, ওরা এই বিষয়ে তৎপর হবে এবং যদি গ্রেপ্তার করতে হয় এনসিবি বা ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স কাস্টমস ওরা করবে, বা অন্যান্য যেগুলি তদন্তকারী সংস্থা আছে ওরা করবে। আপাতত ইডি মূলত যে মানে ইলিগাল যে ট্রানজাকশনস গুলি, ফিনান্সিয়াল যে ট্রানজাকশনস গুলো, মানে মানে যেটাকে বলা হচ্ছে আয় বহির্ভূত যে বিষয়গুলো, আর্থিক অবস্থা বিষয়গুলো, এই বিষয়গুলো খতিয়ে দেখছে। নীল। হ্যাঁ, সাজ্জাদ বাবু, এখানেই আমার একটা প্রশ্ন, আমি সকালবেলা থেকে বারবার এই প্রশ্নটা তুলছি যে এই যে তদন্ত, দেখো এই তদন্ত করবে হচ্ছে ড্রাগের বিরুদ্ধে এনসিবি, এবং সেই জায়গাতে এনসিবি তদন্ত না করে সেই তদন্তের যখন নেতৃত্ব দিচ্ছে হচ্ছে ইডি, তার মানে এ রাজ্যে প্রায়, যেটা আমার কাছে ইডি সূত্রের খবর, প্রায় 900 কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেনের বিরুদ্ধে তারা তদন্ত শুরু করেছে আজকে। এবং সেই জায়গাতে প্রাক্তন পুলিশ কর্তা নন্দন সরকার কিছুক্ষণ আগে আমাদের বলেছেন যে তিনি আমার সঙ্গে সহমত পোষণ করেন না, কারণ এই তদন্ত আরো বেশি মানে আরো বেশি জায়গাতে, বেশি ব্যাপ্তিতে ছড়ানো উচিত, এবং প্রায় তিনি বলছেন যে 2000 কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি এটা গিয়ে দাঁড়াবে। আপনি কি এর সঙ্গে সহমত? আমি মানুষ বাবুর সাথে সহমত। এক্সাক্ট অ্যামাউন্টটা আমরা এই মুহূর্তে না বলি, কারণ কি আমি এখানে বলতে চাই যে ইডির যে আজকের যে অপারেশনটা, সেটা শুধু ওই যে অ্যারেস্ট গুলো যে হয়েছে কিংবা বিভিন্ন জায়গায় যে ডিটেনশন হয়েছে এই শিপমেন্ট গুলো, তার উপর বেস করে না। মূলত ইনপুটস থেকে, ইনপুটস এসছে এই ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স যে ইউনিটটা, এফআইইউ,
সেখান থেকে এসছে এনসিবি থেকে, আমার কাছে যা খবর এসছে সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো বা এসআইবি থেকে, এসছে তোমার ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স থেকে। তো সেখান থেকে যে ইনপুটস গুলো হচ্ছে তার হিসেবে এটা শত কোটি না হাজার কোটি বা কয়েক হাজার কোটি, সেটা মানে মানে ঠিক হিসাব করে বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে এটা যদি ওরা 10 বছরের হিসেব নিয়ে এগোয় বা 15 বছরের হিসেব নিয়ে বের হয়, এটা 4, 5, 6 হাজার কোটি টাকা দাঁড়িয়ে যেতে পারে। সাজ্জাদ, তার একটা যে প্রশ্ন করবো, আমরা সবসময় দেখতাম যে ড্রাগ মাফিয়াদের ক্ষেত্রে সব থেকে মহারাষ্ট্র পুলিশ, গোয়া পুলিশ এবং সেন্ট্রালের যে ইন্টেলিজেন্সগুলি আছে তারা বেশি সক্রিয় থাকতো মহারাষ্ট্র এবং গোয়াতে। আপনার কি মনে হচ্ছে যে এখন ড্রাগ মাফিয়াদের প্রধান নজর হচ্ছে এই উত্তর পূর্বের ছোট ছোট রাজ্যগুলি? এক্স্যাক্টলি না, এটা তো ত্রিপুরা তো দেশের মধ্যে একটা শীর্ষ স্থানের মধ্যেই আছে ড্রাগ যে ট্রাফিকিং এর ব্যাপারটা আছে। এখানে যে একটা সময় যে গোল্ডেন ট্রায়াঙ্গেল ছিল, সেটার বার্মার নানা ধরনের আভ্যন্তরীণ যে সেক্টরিয়ান ভায়োলেন্স, এটার ফলশ্রুতিতে এটা পরবর্তী সময় শুধু মিজোরাম আর ত্রিপুরা আর বাংলাদেশের যে চিটাগং হিল ট্র্যাক্স, কক্সবাজারের করিডোর, এটাই ব্যবহৃত হয়ে আসছে। তো এই হিসেবে রাজ্য হিসেবে ত্রিপুরা ছোট হতে পারে, কিন্তু ড্রাগ যে ম্যানেজ, এটা যে এই সমস্যাটা, এটার হিসেবে ত্রিপুরা কেন্দ্রীয় সরকারের কাছে একটা খুবই মানে রেড জোন। এবং আমরা এই বিষয়ে এক্ষুনি মানে আমরা উল্লেখ করতে পারি যে ওই যে এনইসি মিটিং এ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উনি যেটা বলেছিলেন যে এটা একটা অভিশাপ, এই যে ড্রাগ যে ইয়েটা ম্যানেজটা উত্তর পূর্ব ভারতে, এবং এখানে সম্মিলিত ভাবে এবং খুবই তৎপরতার সাথে এই বিষয়ে উদ্যোগ নিতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। উনি সব মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালদের কাছে অনুরোধ জানিয়েছিলেন ওনার ভাষণে। এবং আমরা দেখছি যে কেন্দ্রীয় সরকারের কাছে যথেষ্ট পরিমাণ ইনপুটস অলরেডি চলে এসছে, এবং ইডি ত্রিপুরা রাজ্যকে মানে সেভাবে তারা ওই নেটে নেয়নি, কিন্তু এখন নিয়েছে। কারণ হচ্ছে যে ত্রিপুরা যে ইয়েটা শিপমেন্টটা, এটা শুধু বাংলাদেশের ইয়াবা ট্যাবলেট যাওয়া না, এটা ত্রিপুরা থেকে বেশ কিছু রাজ্যে ছড়িয়ে যাচ্ছে। আমি তোমাকে নামগুলো বলছি, আমার কাছে যে তথ্যগুলি এসছে সেটা হচ্ছে ডিটেকশন হয়েছে মিজোরাম হয়ে কিছু ড্রাগ আছে, আবার মিজোরামের এই ড্রাগ মানে ট্রেডিং এর জন্য মানে শিপমেন্টের জন্য ত্রিপুরার লোকজন চলে যায় ইদানিং মিজোরামে বেশ কিছু ত্রিপুরার মানুষ, ত্রিপুরার নাগরিক আটককৃত আছে, তাদের বিরুদ্ধে মানে মামলা হয়েছে এবং তাদেরকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি ইডি তারপর ডিআরআই ওরা জিজ্ঞাসাবাদ করেছে। ঠিক এমনি ভাবে হরিয়ানার চাকরি দাদ্রিতে একটা জায়গা আছে, সেখানে গ্রেপ্তার হয়েছে ত্রিপুরার নাগরিক শিপমেন্ট সহ। তারপরে হয়েছে বিহারের বেশ কয়েকটি জেলাতে, তারপরে হয়েছে অন্ধ্রপ্রদেশের মতো দক্ষিণ ভারতের রাজ্যে, তারপরে হয়েছে গুয়াহাটির কাছে গত সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের শেষ অব্দি 3টে বড় শিপমেন্ট ধরা পড়েছে। এবং এই শিপমেন্টের জন্য মুখ্যমন্ত্রী নিজে বিবৃতিও দিয়েছেন, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তো সব মিলিয়ে ত্রিপুরার যে বর্তমান অবস্থান এবং এটা যে সুদূর প্রসারী একটা যে প্রভাব পড়েছে দেশব্যাপী, সেই বিষয়ে কেন্দ্রীয় সরকার খুবই উদ্বিগ্ন। এবং মানে কারা কারা এর সাথে জড়িত, মেইন কারা, মানে একটা তো হচ্ছে প্যাডলার, আর এর পেছনে কারা, কিং পিং কারা, এই বিষয়ে কেন্দ্রীয় সরকার সব তথ্য হস্তগত করেছে এবং এই বিষয়ে তৎপরতা চলবে। এখন দেখার বিষয় রাজ্য সরকার এবং ত্রিপুরা পুলিশ কেন্দ্রীয় এই এজেন্সিগুলিকে কতটা সহায়তা দান করে। সাজ্জাদ, আর একটা আপনাকে প্রশ্ন করব, কয়েকদিন আগেই চিকেন নেকে শিলিগুড়িতে এসএসবির একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গিয়েছিলেন। সেখানে এসএসবির অনুষ্ঠানে তিনি সিআরপিএফ, এসএসবি এবং বিএসএফ এর আধিকারিকদের তিনি জানিয়েছিলেন যে উত্তর পূর্বাঞ্চলকে যদি দ্রুত শান্ত করতে হয় তাহলে ড্রাগ মাফিয়াদের কিন্তু আটক করতে হবে এবং বর্ডার থেকে যাতে কোনো রকম কোনো ড্রাগ ভারতে প্রবেশ করতে না পারে, ভারত থেকেও যাতে অন্য কোনো রাষ্ট্রে না যেতে পারে, সেই বার্তা দিয়েছিলেন। তারপরেই উত্তরবঙ্গ সফর থেকে সরাসরি কিন্তু তিনি এ রাজ্যে এসেছিলেন। এ রাজ্যে আগরতলাতে তিনি তার রাজ্য সফরে তিনি, তুমি যেটা বলছিলে যে এই কথা বলেছেন, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে এবার এই যে ড্রাগের ভিতরে ড্রাগের যে অভিযান, যেটা আজকে আমরা দেখলাম ইডি নেমেছে, এবার কি সেন্ট্রাল এজেন্সি যারা যারা আছে তাদেরকে সবার সঙ্গে সবাইকে কোঅর্ডিনেশন করে সবাইকে একযোগে কি একটা যৌথ একটা রেডে নামা উচিত?
অবশ্যই অবশ্যই এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে যে এখানে মানে ড্রাগ যে সাম্রাজ্যটা এটার এত ব্যক্তি হয়েছে, এখন এটার সাথে পলিটিক্যাল লোকজন ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি কানেক্টেড হয়ে যায়। নীল, তোমাকে আমি বলবো, এবং তোমার আশেপাশে যারা সাংবাদিক আছে তারাও জানে কারা এই ব্যবসার সাথে জড়িত। তুমি যদি একটা পাড়ায় ক্লাবে খবর নাও যে এই পাড়ায় কারা বিশাল অট্টালিকা করেছে, কারা কারা গাড়ি বাড়ি, কারা থাইল্যান্ডে ব্যাংককে যাচ্ছে বা ওই অন্যান্য যে মানে টুরিস্ট ডেস্টিনেশনে যাচ্ছে বিদেশে, তো এটা সবাই জানে। একটা পাড়ার মধ্যে খোঁজ নিলে ত্রিপুরার প্রত্যেকটা পাড়ায় যাও, ক্লাবগুলোতে খোঁজ নাও, পেয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে শস্যের মধ্যে ভূত, আরেকটা হচ্ছে যে বেড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে। এই বিষয়গুলোর মধ্যে যদি একটু কোঅর্ডিনেশন না থাকে এবং অ্যাকশনটা যদি সুদূর প্রসারী না হয় এবং একটা সদর্থক ভূমিকা যদি সরকারের তরফে এবং সরকারের যে মেইন অর্গান পুলিশ এবং তার যে স্পেশাল ব্রাঞ্চ বলো বা ডিআইবি বলো, ওরা যদি সেভাবে উদ্যোগী না হয়, অন্যদিকে কেন্দ্রীয় সরকারগুলো যদি কাস্টমস, ডিআরআই, ইন্টেলিজেন্স এবং বিএসএফ, বিশেষ করে বিএসএফ গুরুত্বপূর্ণ এই বিষয়ে, তো তারা যদি যৌথভাবে একটা তৎপরতা না চালায়, তো এই বিষয়ে সুদূর প্রসারী, আমরা তো আজকে দেখছি একটা অভিযান, এটা যে কন্টিনিউ করা, এটা যে সুদূর প্রসারী একটা যে প্রভাব, এটাকে কন্টেইন করার একটা চেষ্টা, সেই চেষ্টা ততটা সুফল বয়ে আনবে না বলে আমার বিশ্বাস। মানে সাজ্জাদ, আর একটা প্রশ্ন করবো যে রাজ্য পুলিশের যারা গোয়েন্দা বা রাজ্য পুলিশের যারা দুর্নীতি দমন শাখার আধিকারিকরা, তাদের দুর্বলতাতেই কি এ রাজ্যকে ড্রাগ মাফিয়ারা মূলত হাতিয়ার করেছে এই বিগত ৮-১০ বছর বসে? নীল, আমি বলবো এটা তো শস্যের মতো ভূত, একটু আগে আমি যেটা বললাম। এখন কথা হচ্ছে যে আনলেস দেয়ার ইজ এ পলিটিক্যাল উইল, তুমি এটাকে কন্টেইন করতে পারবে না তো, কন্ট্রোল করতে পারবে না তো। কারণ পলিটিক্যাল উইলটা যদি না আসে, তাহলে মানে তার মানে সরকারের দৃষ্টিভঙ্গিটা সেভাবে প্রকাশ পাবে না, কঠোর হবে না। অন্যদিকে তার যে এজেন্সি গুলো আছে তারাও ততটা তৎপর হবে না। এটা সবটাই ইন্টার কানেক্টেড। আর আমি আরেকটা জিনিস বলতে চাই যে ত্রিপুরাতে এটা এটা মানে একটা খোলা একটা বিষয়। এখানে আমি তোমাকে অলরেডি বলেছি যে তুমি ক্লাবে, একটা পাড়ায় গিয়ে একটা ক্লাবে জিজ্ঞেস করো, পাড়ার যে ক্লাবগুলো আছে, যে মানে কে কোন ব্যবসায় জড়িত, হ্যাঁ, কে বিদেশে যায়, কে প্রমোদ ভ্রমণ করে ফরেনে গিয়ে, কে অট্টালিকা করছে বিশাল বিশাল, কার কাছে 20 লাখ 25 লাখ 50 লাখ টাকার গাড়ি আছে। এই বিষয়গুলো তো মানে একদম ওপেন সিক্রেট। এখানে পুলিশ জানে না, পুলিশের এজেন্সি মানে অর্গানগুলো জানে না, রাজ্য সরকার জানে না। বিষয়টা তো সেরকম নয়। বিষয়টা দাঁড়াচ্ছে সব মিলে যে অ্যাকশনের দিকে, মানে তোমার পদক্ষেপ নিতে হবে। তুমি যত কঠোর হতে পারবে তত তুমি এটাকে কন্টেইন করতে পারবে। আর তুমি যদি কঠোর না হয় এটাকে কন্টেইন করতে পারবে না। কারণ হচ্ছে ত্রিপুরার সবচেয়ে বড় অল্টারনেটিভ ইকোনমি হচ্ছে ড্রাগ বেসড ইকোনমি। নীল, একেবারে ধন্যবাদ সাজ্জাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। রাজ্য পুলিশের ব্যর্থতা তো রয়েছেই, তবে রাজ্য পুলিশের আজকের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা দেখে রাজ্যের যারা গোয়েন্দা তারা যদি আরেকটু উদ্যোগ নেয়, তাহলে কিন্তু এ রাজ্যের মূলত যারা ড্রাগ ব্যবসায়ীদের মাথা বলে পরিচিত, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা এবং তাদেরকে থেকে জিজ্ঞাসাবাদ করে ইন্টারন্যাশনাল কোন কোন ড্রাগ ব্যবসায়ী এ রাজ্যকে তাক করেছে সমস্তই কিন্তু নথি কিন্তু পেতে পারে রাজ্য পুলিশ। এখন দেখার যে ইডির আধিকারিকদের তদন্ত, সেই তদন্তের মধ্যে প্যারালালি রাজ্য পুলিশ এই তদন্ত করে কিনা, এখন সেটাই দেখার। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমি অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।